আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিফথ এসবিএস সলভ ক্লাস। আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। তাহলে এখানে বলছে হুইচ ভিটামিন অর মিনারেল ডেফিসিয়েন্সি ইজ মোস্ট লাইকলি টু অ্যাকাউন্ট ফর দিস সিমটমস। তাহলে ফার্স্টে আমাদের জানা লাগবে ভিটামিন ডেফিসিয়েন্সি গুলো কি কি তা বলতে পারে। তাহলে বি1 ডেফিসিয়েন্সিটা আমরা কি কি পেতে পারি? বি1 ডেফিসিয়েন্সিতে একটা পদ আছে পেরিফেরাল নিউরোপ্যাথি পেতে পারি, তারপর হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া পাওয়া যায়, তারপরে অ্যাটাক্সিয়া পাওয়া যেতে পারে, হার্নিস এনকেফালোপ্যাথি হতে পারে, কস্টাকফ সাইকোসিস ডেভেলপ করতে পারে, আর হচ্ছে হার্ট ফেলার পাওয়া যেতে পারে। বি2 ডেফিসিয়েন্সি ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পাই কি লিফ এবং টাঙ্গের ফিচারগুলো, গ্লোসাইটিস পেতে পারি, অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস পেতে পারি, সিলোসিস পেতে পারি। বি6 এর ক্ষেত্রে মেইনলি পেরিফেরাল নিউরোপ্যাথি প্রেজেন্ট করে। বি12 এর ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি থাকতে পারে, অপটিক অ্যাট্রফি থাকতে পারে, কিংবা ডিমেনশন পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অথবা সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড প্রেজেন্ট করতে পারে। এর বাইরে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াও প্রেজেন্ট করতে পারে। ফলের ক্ষেত্রে মেইনলি পেরিফেরাল নিউরোপ্যাথি আর একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া প্রেজেন্ট করতে পারে। আমরা সিনারিওতে যদি দেখি 63-year-old হোমলেস জেন্টলম্যান, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এমআরসি কোশ্চেন গুলোতে হোমলেস জেন্টলম্যান এটা বললে ইউজুয়ালি পেশেন্টগুলোকে অ্যালকোহলিক বলে ইন্ডিকেট করে। এটা ম্যাক্সিমাম তো এটা মাথায় রাখতে হবে। পেশেন্ট কি আছে ওয়াজ কনফিউজ, হ্যাজ বিন gambling inactively for several months. On examination, he was unclean, had palmar erythema, ascites, and peripheral edema. He was fully alert and communicating fluently, but not able to recall any previous questions asked. The patient confused আছে। এর সাথে কি আছে? Left lateral gaze palsy. Patient has normal power and tonus limbs, reduced sensation in his feet and hands. Cardiorespiratory examination reveals bilateral patterns. তাহলে একটা হোমলেস জেন্টলম্যান পেশেন্টের হিসেবে আমাদের কনফিউজ। এরপরে বলছে কি পামারেটম আছে, অ্যাসথেটিস আছে, পেরিফেরাল এডিয়াম আছে। তাহলে ফিচারগুলো কিসের সাথে রিলেট করবে? সিরোসিসের সাথে। এমসিবি কি আছে? হিমোগ্লোবিনটা কম আছে, এমসিবি বেশি, মানে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, প্লেটলেটটা কম, থ্রম্বোসাইটোপেনিয়া আছে। তাহলে আমরা আগে বললাম কি যে এমআরসিপির কোশ্চেন গুলোতে হচ্ছে হোমলেস বলতে ইউজুয়ালি তা ধরে নিয়ে যে এদের পেশেন্টগুলো অ্যালকোহলিক থাকে। তাহলে একটা অ্যালকোহলিক পেশেন্ট কনফিউশন প্রেজেন্ট করছে, সাথে সিরোসিস আছে, লিভার সিরোসিস ফিচার আছে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, থ্রম্বোসাইটোপেনিয়া আছে। এর বাইরে কি আছে? অপথ্যালমোপ্লেজিয়া আছে। অপথ্যালমোপ্লেজিয়া। তাহলে এই ধরনের একটা পেশেন্টের ফিচার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে কোন ভিটামিন কমনলি ডেফিসিয়েন্সি থাকতে পারে। তো অ্যালকোহলিক পেশেন্টগুলো নর্মালি থায়ামিন বা বি1 ডেফিসিয়েন্সি নিয়ে প্রেজেন্ট করে। বি1 ডেফিসিয়েন্সি ফিচার করতে আমরা যে মিলাই এই পেশেন্টের অপথ্যালমোপ্লেজিয়া আছে, তারপরে আছে এখানে বলছে রিডিউস সেন্সেশন ইন হিজ ফিটস অ্যান্ড লেগস। আর সিরোসিস, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এগুলো রিলেটেড কাজ করতে। সিরোসিসটা রিলেটেড হচ্ছে অ্যালকোহলের সাথে। অ্যালকোহলিক পেশেন্টের লং লিভার সিস্ট হতে পারে। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এই অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কমন। আর লো প্লেটলেট হচ্ছে কেন? সিরোসিস পেশেন্টদের ক্ষেত্রে হাইপারস্টেশনের কারণে, অথবা থ্রম্বোপয়েটিন রিলিজ কমে যাওয়ার কারণে প্লেটলেটটা কমে যেতে পারে। তাহলে টোটাল সিনারি যদি আমরা একসাথে করি তাহলে পেশেন্টের একটা অ্যালকোহলিক পেশেন্ট, তার অলরেডি লিভার সিস্টেম ডেভেলপ করছে, সাথে
B1 deficiency আছে। আর বাকি যে ভিটামিন আছে সেগুলো দেখতেছি যে এটা মিলে না। প্রথমে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, যে হিমোগ্লোবিন কম এবং এনসিবি বেশি। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দিয়ে একটা কনফিউশন হতে পারে যে B12 বা B6 কিনা, কিন্তু এখানে পেশেন্টের ক্ষেত্রে যেহেতু লেফট ল্যাটারাল গেজ পলসে আছে, মানে অপথ্যালমোপ্লেজিয়া আছে এবং পেশেন্টটি কনফিউজ, এই দুটো ফিচার আসলে B6 এবং B12 হতে যায় না। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা B1 দিয়ে এক্সপ্লেন করতে পারি। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটা B1 দিয়ে এক্সপ্লেন করা যায় না, কিন্তু অ্যালকোহল দিয়ে এক্সপ্লেন করা যায়। তাহলে অ্যালকোহল হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া একটা কজ। এই প্রশ্নটা কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে? কনফিউশন থাকলে বলতে পারেন। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ইউজফুল নেক্সট ম্যানেজমেন্ট স্টেপ উড বি। তাহলে কি বলতেছে, স্লিম 39 year old deputy head teacher had a 3 month history of dyspepsia. একটি middle aged patient 3 মাসের dyspepsia আসতে particularly at night. He had a trial of proton pump inhibitor 1 month ago and his symptoms have returned. He has not had melena or weight loss. He is a regular smoker, occasionally drinks alcohol. He reports that his symptoms of abdominal pain are often relieved by drinking a glass of milk. He has mild epigastric tenderness, no evidence of any masses or lymphadenopathy. নেক্সট স্টেপ কি হবে? তাহলে একটা মিডিল এজ ম্যান 39 year old প্রেজেন্ট করছে কি ডিসক্রিপশন নিয়ে, আসে হচ্ছে 1 month পিপিআই ট্রায়াল পাইছেন। নেক্সট স্টেপ, তাহলে এরকম আমরা ডিসক্রিপশন ডিভিশন একটা চার্ট আছে, সেখানে বলা হয়েছে কোনো পেশেন্ট যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে ডিসক্রিপশিয়ার, রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি কি আছে, অ্যানিমিয়া থাকতে পারে, ওয়েট লস, তারপর হচ্ছে পারসিস্টেন্ট ভমিটিং, এরপরে হচ্ছে যদি কোনো লিম্ফ্যাডিনোপ্যাথি বা হচ্ছে হেমাটাইটিস মেলানি ধরনের কোনো ফিচার না থাকে, তাহলে আমরা ফার্স্ট বলবো সিমটোমেটিক ট্রিটমেন্ট। তাহলে পেশেন্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট পাইছে পিপিআই কিন্তু রেসপন্স করে না, তাহলে নেক্সট স্টেপ অফ ট্রিটমেন্ট কি হবে? নেক্সট স্টেপ আমাদের ট্রিটমেন্ট ভালো আছে কোনো এইচ পাইলোরি ফিচার, এইচ পাইলোরি পজিটিভ আছে কিনা। তাহলে আমাদের নেক্সট কি করতে হবে, এইচ পাইলোরির জন্য টেস্ট করতে হবে, এবং যদি এইচ পাইলোরি পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে এইচ পাইলোরি রেডিকশন থেরাপি দিতে হবে। এই প্রশ্নটা করছে টেমশন থেকে দেখে আসি। তাহলে ডিসক্রিপশনের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট অপশন কি হবে? এক ফার্স্ট দেখবো আমরা কোনো অ্যালার্মিক ফিচার আছে কিনা। তাহলে এই পেশেন্টটা কোনো অ্যালার্মিক ফিচার ছিল না, তো যে অ্যালার্মিক ফিচার নাই, নেক্সট দেখবো আমরা এজ। তাহলে পেশেন্টের এজ কত আছে? less than 55 years। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? টেস্ট ফর এইচ পাইলোরি হেলিকোব্যাক্টার পাইলোরি। কিভাবে টেস্ট করতে পারি? সেরোলজি, স্টুডেন্টিজম অথবা 13 কার্বন ইউরিয়া ব্লাড টেস্ট। এর আমরা আগের দিনই বলছিলাম যে এইচ পাইলোরির ক্ষেত্রে ইংলিশ চয়েস হচ্ছে ইউরিয়া ব্লাড টেস্ট। তাহলে এই পেশেন্টের যদি বয়স 55 কম, কোনো রিস্ক ফ্যাক্টর নাই, সে টিপে রেসপন্স করতেছে না, তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? ইউরিয়া ব্লাড টেস্ট করবো, যদি এইচ পাইলোরি পজিটিভ হয় সেক্ষেত্রে এইচ পাইলোরি রেডিকশন থেরাপি দেবো। আর যদি পেশেন্টের কোনো রিস্ক ফ্যাক্টর থাকতো অথবা বয়স যদি 55 বেশি হতো, তাহলে আমাদের নেক্সট স্টেপ হতো কি আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইন এন্ডোস্কোপি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? 13 কার্বন ইউরিয়া ব্লাড টেস্ট অ্যান্ড এরাডিকেট ইফ পজিটিভ। নেক্সট পেশেন্টের ক্ষেত্রে জানতে হয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তাহলে পেশেন্ট হচ্ছে একটা ওল্ড ওমেন, পেশেন্টের কমপ্লেন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং অ্যান্ড ডায়রিয়া।
ফার্স্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে আছে কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে, ইরেগুলার হার্টবিট। এরপরে পেশেন্টের ফিচারের মধ্যে পালস, বিপি, টেম্পারেচার মোটামুটি নর্মাল, পালসটা বেশি আছে, টেকারি আছে, তো ইরেগুলার মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। Generally tender abdomen with murmur pain in left iliac fossa and suprapubic area. ইংলিশ স্টেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট বেশি আছে, ল্যাকটেট বেশি আছে। সো আমরা এর আগে ক্লাসে বলছিলাম কোন একটা পেশেন্ট, 4 ডেজের পেশেন্ট, সাথে যদি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, এমআইএফ হিস্ট্রি হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, বা মস্তিষ্কে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এই পেশেন্টগুলোর যদি অ্যাবডোমিনাল পেইন এবং পারলেক্টাল ব্লিডিং রিপ্রেজেন্ট করে, এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি থাকবে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি, ল্যাকটেট বেশি, তাহলে পেশেন্টের একটা কার্ডিয়াক কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, যেটা কারণে পেশেন্টের থ্রম্বোএম্বোলিজম হওয়ার রিস্ক থাকতে পারে। এর সাথে অ্যাবডোমিনাল ব্লিডিং, অ্যাবডোমিনাল পেইন, পারলেক্টাল ব্লিডিং এবং ডাব্লিউবিসি কাউন্ট, ল্যাকটেট কাউন্ট বেশি, এই ধরনের ফিচার নিয়ে যদি পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে ইসকেমিয়া, গাট ইসকেমিয়া। এটা হতে পারে স্মল বয়েল ইসকেমিয়া, অথবা হতে পারে ইসকেমিক কোলাইটিস। যেহেতু পেশেন্টের লেফট সাইডে টেন্ডেন্সিটা বেশি এবং লেফট সাইডে পেইনটা বেশি, তাহলে এটা মোস্ট লাইকলি হচ্ছে ইসকেমিক কোলাইটিস। স্মল বয়েলের ক্ষেত্রে রাইট সাইডে বা অ্যারাউন্ড দ্য আম্বিগাস পেইনটা বেশি থাকে, তাহলে এই পেশেন্টের কিন্তু ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ইসকেমিক কোলাইটিস। তাহলে লার্জ বয়েল বা কোলনের ক্ষেত্রে মেইন ব্লাড সাপ্লাই আসে কোথা থেকে, ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি থেকে। আমরা ক্লাসে বলছিলাম স্মল বয়েলের ব্লাড সাপ্লাই আসে সুপিরিয়র মেসেন্টারি আর্টারি, আর কোলন বা লার্জ বয়েলের ব্লাড সাপ্লাই আসে ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি। তাহলে এই পেশেন্টটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে, ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি অকুলেশন। নেক্সট কোশ্চেন, এখানে ডায়াগনোসিস জানতে চাওয়া হয়েছে। তাহলে 56-year-old ম্যান, বয়স্ক একটা রোগী, প্রেজেন্ট করছে অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া অ্যান্ড হার্ট বার্ন। He has lost 2 kg weight in the last 3 months and concerned hairy cancer. Patient non-smoker, drinks 2 units of alcohol per week. Soft non-tender abdominal examination, no mass or lymphadenopathy, normal bowel sound. ইনভেস্টিগেশনের মধ্যে পেশেন্ট হচ্ছে মাইল্ডলি অ্যানিমিক, আর হচ্ছে এমসিবিটা বেশি, মানে ম্যাক্রোসাইটিক অ্যানিমিক। আপনার যে এন্ডোস্কোপিতে পাওয়া গেছে মাল্টিপল গ্যাস্ট্রোডিউডেনাল আলসার। তাহলে কোনো পেশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, এর সাথে ডায়রিয়া প্লাস ওয়েট লস থাকে, তাহলে আমরা বলছিলাম কি ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল হচ্ছে, একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, আর একটা হচ্ছে জোলিঙ্গার-এলিসন সিনড্রোম। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করতে পারে। জোলিঙ্গার-এলিসন সিনড্রোম পেশেন্টও অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এন্ড ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এর বাইরে একটা হচ্ছে ক্রনস ডিজিজ, ক্রনস ডিজিজও এই ধরনের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। সমস্যা হচ্ছে আমরা শুরু করে আমরা কি পাইছি, মাল্টিপল গ্যাস্ট্রোডিউনাল আলসার। মাল্টিপল আলসার এই ফাইনিস্টার ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সাথে যায় না, ক্রনস ডিজিজ ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই ধরনের মাল্টিপল আলসার মোস্ট লাইকলি যায় হচ্ছে জোলিঙ্গার-এলিসন সিনড্রোমের সাথে। ক্রনস ডিজিজের আলসার গুলো ইউজুয়ালি হয়, ক্রনস ডিজিজটা ইনফর্মেশন পায় মেইনলি কোথায়, টার্মিনাল আইল্যান্ড। তাহলে ক্রনস ডিজিজের মেইন এফেক্টর হচ্ছে ডিসটাল পার্ট অফ স্মল বয়েল। এই পেশেন্টের ক্ষেত্রে যদি অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এবং মাল্টিপল আলসার পাওয়া যায়, তাহলে মোস্ট ডায়াগনোসিস হবে জোলিঙ্গার-এলিসন সিনড্রোম। এখানে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাওয়ার কারণ কি, জোলিঙ্গার-এলিসন সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায় B12 অ্যাবজর্পশনটা হ্যাম্পার্ড হয়, তো সেক্ষেত্রে আমরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি। তাহলে এখান থেকে আমার লার্নিং পয়েন্ট হচ্ছে কি, পেশেন্টের যদি এপিগ্যাস্ট্রিক পেইন এবং ডায়রিয়া থাকে, আর এর সাথে যদি মাল্টিপল আলসারেশন পাওয়া যায় জিআইটিতে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে জোলিঙ্গার-এলিসন সিনড্রোম।
এক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হবে কি? ফার্স্টলি সেদান গ্যাস্ট্রিন লেভেল। নেক্সট কোশ্চেন কি বলছে? 33-year-old nurse admitted with abdominal pain, diarrhea, and severe malnutrition. BMI আছে 14 kg per meter square. Severely malnourished একটা পেশেন্ট। ইনভেস্টিগেশন ফাইন্ড আছে কি? ক্যালসিয়াম, ফসফেট, সোডিয়াম, পটাশিয়াম সবগুলাই ঠিক আছে। As it is the weekend, she is given an off-the-shelf standard bag of total parental nutrition. She develops severe congestive cardiac failure. তাহলে এর আগের দিন আমরা বলেছিলাম যে কোনো পেশেন্টের যদি টোটাল পারেন্টাল নিউট্রিশন পায়, তাহলে এই ধরনের পেশেন্টের লিপিড চিহ্ন ডেভেলপ করার রিস্ক থাকে। এক্ষেত্রে কি কি কম পাওয়া যায়? মেইনলি হচ্ছে ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি হতে পারে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট ডেফিসিয়েন্সি হতে পারে। এগুলো হচ্ছে মেইন। এর বাইরে সোডিয়াম এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকতে পারে। এই গুলোর মধ্যে ফসফেট ডেফিসিয়েন্সি যেটা, ফসফেট ডেফিসিয়েন্সি কি করে? কনফিউশন করতে পারে বা মেন্টাল অটেনশন করতে পারে, আর একটা হচ্ছে হার্ট ফেলার করতে পারে। তাহলে এই পেশেন্ট কি ডেভেলপ করছে? সিভিয়ার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার। তাহলে আমাদের কোশ্চেনে বলছে কি? This might have been prevented by retreating her before the stop total contention with which of the following? মানে কোনটা আগে কারেকশন করা থাকলে হার্ট ফেলিয়ারটা প্রিভেন্ট করা যেত। তাহলে আমরা বললাম যে হাইপোফসফেটেমিয়ার কারণে পেশেন্ট হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তাহলে যদি আমরা টোটাল কন্ট্রিবিউশন আগে ফসফেটটা কারেকশন করতাম, তাহলে হার্ট ফেলিয়ারটা প্রিভেন্ট করা যেত। তাহলে এক্ষেত্রে কি অ্যান্সার হবে কি? ইন্ট্রাভেনাস ফসফেট। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে রিপিটিং সিন্ড্রোমের পেশেন্ট বা টোটাল প্যারেন্টাল নিউট্রিশনের পেশেন্টদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফেট, যেটার কারণে কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপ করতে পারে। সো ট্রিটমেন্ট শুরুর আগে সবগুলো ইলেক্ট্রোলাইটস কারেকশন করতে হবে। তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফেট। আর কোনো পেশেন্টের থাইমিন ডেফিসিয়েন্সি থাকুক বা না হোক, থাইমিন সাপ্লিমেন্টেশনও দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ সাজেস্টিভ অফ উইলসন ডিজিজ? এখানে কোয়েশ্চেন করার দরকার নেই। উইলসন ডিজিজ সাজেস্টিভ কোন অপশনটা? এক নম্বর বলছে ডেক্রিয়েস্ট সেরাম সেরোপ্লাজমিক। তাহলে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে উইলসন ডিজিজের মেইন প্যাথোলজি কি? এখানে সেরাম সেরোপ্লাজমিকটা কমে যায়। ইনকেস সেরাম কপার, উইলসন ডিজিজে কি হয়? কপার গুলো বিভিন্ন টিস্যুতে ডিপোজিশন হয়। এর ফলে কি হয়? সেরাম লেভেল অফ কপারটা কমে যায়। সো ইনকেস সেরাম কপার, এটা একটা ফলস স্টেটমেন্ট। পলিসাইথেমিয়া, উইলসন ডিজিজে ইউজুয়ালি হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। সো পলিসাইথেমিয়া একটা ফলস স্টেটমেন্ট। রিডিউসড লিভার কপার কন্টেন্ট, আমরা বললাম কি উইলসন ডিজিজে সিরাম সেলুলার প্লাজমিনটা কমে যায় এবং কপার গুলো বিভিন্ন অর্গানে ডিপোজিশন হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে লিভার। তো এখানে কি হবে? লিভারে কপার কন্টেন্টটা আসলে বাড়বে। দেন হচ্ছে রিডিউস ইউজানিক কপার, এটা ফলস স্টেটমেন্ট। উইলসন ডিজিজে ইউজানিক কপারটা এক্সক্রিশন বাড়ে। এই উইলসন ডিজিজে কি কি চেঞ্জ হয়? একটা হচ্ছে সেলুলো প্লাজমিনটা কমে, দেন হচ্ছে সেরাম কপারটা কমে যায়। সেরাম কপার কমার কারণ হচ্ছে increased tissue deposition of copper. তো কপার গুলো বিভিন্ন টিস্যুতে ডিপোজিশন হওয়ার কারণে সেরামের লেভেলটা কমে যায়। অপরদিকে জেনারেলি কপার এক্সপ্রেশনটা বেশি থাকে। তাহলে উইলসন ডিজিজের ক্ষেত্রে মেইন প্যাথোলজি কি? ডিক্রিজ সেরাম সেলুলোপ্লাজমিন লেভেল। 58-year-old অফিস ম্যানেজার মধ্যবয়স্ক একজন ব্যক্তি প্রেজেন্ট করছে সিঙ্গেল এপিসোড অফ হেমাটাইমিসিস এন্ড মেলানা। On examination, pulse beat normal, 10% of normal. He has multiple spider nevi on the upper chest and 15 contacts on the left hand. There is no abdominal tenderness, gastroscopy showed
shows small grade 1 esophageal varices that were not bleeding and multiple bleeding areas in the stomach associated with travel mucosa. তাহলে আমরা হেপাটোলজি ক্লাস আমরা ডিসকাস করছিলাম যে কোনো পেশেন্ট যদি স্পাইডার নেভি পাওয়া যায়, স্পাইডার নেভি পাওয়া যায়, this is one of the most specific sign for CAD. আর 215 কন্ট্রাক্টসে কোথায় পাবে? যদি সিএডি কারণটা হয়ে থাকে অ্যালকোহল, মানে অ্যালকোহল ইন্ডিউস সিএডি পেশেন্টের ক্ষেত্রে 215 কন্ট্রাক্টসে পাবে। এই পেশেন্টের ডায়াগনোসিস কি? পেশেন্ট হচ্ছে অ্যালকোহল রিলেটেড সিএলডি প্রেজেন্ট করছে হেমাটোমেসিস ম্যালিগনা। আর ইসোফেজিয়াল ভ্যারিসেস পাওয়া গেছে এন্ডোস্কোপি করে, যেটা স্মল গ্রেড 1 এবং নন ব্লিডিং। তাহলে আমরা এর ক্লাসে ডিসকাস করছিলাম কোন পেশেন্ট যদি ব্লিডিং আর ইসোফেজিয়াল ভ্যারিসেস পাওয়া যায় বা গ্রেড 3-4 ভ্যারিসেস পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ব্যান্ড লাইগেশন করবো। আর যদি গ্রেড 1 ইসোফেজিয়াল ভ্যারিসেস হয় এবং নন ব্লিডিং হয়, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন হবে হচ্ছে ওরাল প্রোপানল। তাহলে পেশেন্টের ইসোফেজিয়াল ভ্যারিসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা গ্রেডিং দেখতে হবে, একটা ব্লিডিং কিনা সেটা দেখতে হবে। ব্লিডিং হলে অবশ্যই ব্যান্ড লাইগেশন করতে হবে, ব্লিডিং না হলে প্রোপানল হিসেবে প্রোফাইলিস ট্রিটমেন্ট নিতে হবে। এই পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে একটি 23-year-old ওমেন প্রেজেন্ট করছে nausea, vomiting and abdominal pain 4 hours after eating a salad and hamburger at a local restaurant. Watery diarrhea begins a few hours later. She looks dehydrated, but her vital observations are stable and no post-salva. Other exam find is normal. তাহলে পেশেন্টে একটা ইনকিউবেশন পিরিয়ড আছে 4 hours, মানে সালাদ এন্ড হ্যামবার্গার খাওয়া 4 ঘন্টা পরে পেশেন্ট প্রেজেন্ট করছে নসিয়া, ভমিটিং এন্ড অ্যাবডোমিনাল ক্র্যাম্প। আর কিছুক্ষণ পরে এটা ডায়রিয়া ডেভেলপ করছে। তো কোনো পেশেন্টে যদি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস ডেভেলপ করে এবং ইনকিউবেশন পিরিয়ড যদি 6 আওয়ারের কম হয়, মানে খাবার খাওয়ার 6 ঘন্টার মধ্যে গ্যাস্ট্রোএন্টারাইটিস ফিসার ডেভেলপ করছে, মানে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, তাহলে ডিউরেশন যদি 6 আওয়ার্স কম হয়, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ক্যালিস্টে তিনটা। একটা হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস, দুই নম্বর হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস, আর একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিউজাস। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এই তিনটা কিভাবে আলাদা করে সেটা জানা। স্টেফিলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট ফিচার আছে। একটা হচ্ছে পেশেন্টের ডেইরি প্রোডাক্টস খাওয়ার হিস্ট্রি থাকতে পারে, যেমন চিজ হতে পারে, কোনো ক্রিম কেক হতে পারে, বা মিল্ক ইনজেকশন হতে পারে, মিল্ক খাওয়ার হিস্ট্রি থাকতে পারে, ডেইরি প্রোডাক্ট আর কি। অথবা মিট, অথবা ডিমের সালাদ। তাহলে সালাদ, ডেইরি প্রোডাক্টস আর মিট, এই ধরনের কোনো খাবারের হিস্ট্রি থাকে, এগুলোর ক্ষেত্রে স্টেফিলোকক্কাস অরিয়াস ইনফেকশন হওয়ার রিস্ক থেকে বেশি। আর একটা ক্লিনিক্যালি ফিচার কি থাকে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ভমিটিংটা বেশি প্রমিনেন্ট হয়, ভমিটিং মোর দ্যান ডায়রিয়া। যে পেশেন্টগুলো সিভিয়ার ভমিটিংটা প্রেজেন্ট করে, সাথে ডায়রিয়া মাইল্ড থাকতে পারে, কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। ব্যাসিলাস সিরিয়াসের ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি থাকে রিহিটেড রাইস খাওয়ার হিস্ট্রি থাকে, রিহিটেড রাইস। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ডায়রিয়াটা প্রিডোমিনেন্ট থাকে। আর ক্লোস্ট্রিডিয়াম পারফিউজাস হয় কাদের? মিট প্রোডাক্ট খাওয়াতে হিস্ট্রি থাকে পেশেন্টের মিট প্রোডাক্টস খাওয়া। আর এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি আউটব্রেক হয়, আউটব্রেক অফ ডায়রিয়া। মানে দেখা যাবে কোনো একটা স্কুলের বা কোনো একটা নার্সারিতে অথবা কোনো একটা হসপিটালে একসাথে অনেকগুলো লোক মানে মিট প্রোডাক্ট খাইছে, এরপরে সবার ডায়রিয়া ডেভেলপ করছে। যদি এই ধরনের কোনো হিস্ট্রি থাকে, তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম ক্লোস্ট্রিডিয়াম পারফিউজাস। আর যদি রিহিটেড রাইস হিস্ট্রি থাকে, ডায়রিয়াটা প্রিডোমিনেন্ট থাকে, তাহলে হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস। আর ডেইরি প্রোডাক্ট, সালাদ বা মিট খাওয়ার হিস্ট্রি আছে, সাথে ভমিটিংটা বেশি প্রিডোমিনেন্ট, তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস। তাহলে এই তিনটা পয়েন্ট জানা লাগবে কোন পেশেন্টগুলোর ক্ষেত্রে, যে পেশেন্টগুলো ইনকিউবেশন পিরিয়ড থাকবে 6 ঘন্টার পর। তাহলে এই পেশেন্টটা 4 ঘন্টা পরে প্রেজেন্ট করছে সালাদ এন্ড হ্যামবার্গার খাওয়ার পরে, মেইনলি প্রেজেন্ট করছে নসিয়া, ভমিটিং নিয়ে, আর সাথে
ওয়াটার ডায়রিয়া ডেভেলপ করছে পরে। তাহলে এটা মোস্টলি ডায়াগনোস হবে কি স্টেফিলোকক্কাস অরিয়াস। Which of the following investigation is most likely to help to reach a diagnosis? তাহলে পেশেন্টকে কি কি আছে আমরা দেখি। 51-year-old woman presents with abdominal pain, weight loss for 3 months, early satiety and night sweat. Patient appears cachectic, multiple endless lymph nodes in her back, and the mass is powerful in the epicastria. তাহলে পেশেন্টের ফিচার্স আবার কি কি আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, ওয়েট লস আছে, আর্লি স্যাটাইটি আছে। এর বাইরে কি আছে, নাইট সুয়েটিং আছে, এইসব আছে, লিম্ফেডিনোপ্যাথি। আরেকটা আছে এপিগ্যাস্ট্রিক মাস। তাহলে এই ধরনের যদি কোনো একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস, আর্লি স্যাটাইটি নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা মোস্ট চিন্তা করি কি গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর এর সাথে যদি নাইট সুয়েটিং থাকে, লিম্ফেডিনোপ্যাথি থাকে, তাহলে ডায়াগনোসিস হবে মোস্ট লাইকলি গ্যাস্ট্রিক লিম্ফোমা। ঠিক আছে। তাহলে গ্যাস্ট্রিক লিম্ফোমার ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিক লিম্ফোমা হোক অথবা গ্যাস্ট্রিক কার্সিনোমা হোক, আমাদের ইংলিশ চয়েস হবে কি আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি। যদি এই পেশেন্টটার ক্ষেত্রে অ্যাবডোমিনাল ওয়েট লস, অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লসের সাথে যদি ডায়রিয়া থাকতো, কোনো লিফ নোড না থাকতো বা অ্যারিথেটিক না থাকতো, তাহলে আমি চিন্তা করতাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস ইংলিশ চয়েস হতো কি সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। তাহলে পেশেন্টের খেয়াল রাখতে হবে পেশেন্টের ডায়রিয়াটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। তাহলে আগে পেশেন্ট আপনাদের বলছিলাম কি এপিগ্যাস্ট্রিক পেইন, ওয়েট লস, ডায়রিয়া, এই কম্বিনেশন যদি থাকে আমরা চিন্তা করবো প্যানক্রিয়াটাইটিস। আর অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস এক্ষেত্রে যদি আর্লি স্যাটাইটি থাকে, তাহলে আমরা চিন্তা করবো কি গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর এর সাথে যদি আমরা যোগ করি নাইট সুয়েটিং এবং লিম্ফেডিনোপ্যাথি, তাহলে আমাদের ডায়াগনোস হবে কি গ্যাস্ট্রিক লিম্ফোমা। তাহলে কি কি ফিচার আছে, ফিচারগুলো আমরা একটু খেয়াল করে দেখতে হবে। নেক্সট পেশেন্ট আছে হোয়াট ইজ দ্য নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন টু গাইড ইনিশিয়াল ম্যানেজমেন্ট। তাহলে পেশেন্ট কি আছে 21-year-old স্টুডেন্ট, পেশেন্ট আছে এক্সট্রিমলি পেইনফুল পেরিয়ানাল সোয়েলিং। She has three milder episodes in the last 18 months that resolved with antibiotics. On further questioning, she admits that recurrent mouth ulceration and 4 kg unintentional weight loss in 6 months. On examination, temperature একটু বেশি আছে, abdomen soft, non-tender, examinations of the perineal shows discharging sinus surrounded by erythematous tender skin. The register suspects underlying causes. তাহলে পেশেন্টের কিছু কনস্ট্রিজ লাইক ফিচার্স আছে, এর সাথে কি আছে discharging perineal sinus। আর আমরা আইবিডি পড়াশোনা বলছিলাম যে ক্রোনস ডিজিজের একটা স্পেসিফিক ফাইন্ডিংস আছে কি পেরিয়ানাল ডিজিজ ম্যানিফেস্টেশন থাকতে পারে। কি কি থাকতে পারে, পেরিয়ানাল স্কিন ট্যাগ থাকতে পারে, ফিস্টুলা থাকতে পারে বা পেরিয়ানাল অ্যাবসেস থাকতে পারে। তো কোনো পেশেন্ট যদি পেরিয়ানাল অ্যাবসেস থাকে বা পেরিয়ানাল ফিস্টুলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম ইনভেস্টিগেশন বলছিলাম কি এমআরআই অফ পেলভিস। কেন করবো, এটা আছে এক্সটেনশন দেখার জন্য, এই ফিস্টুলা বা অ্যাবসেসটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করছে সেটা দেখার জন্য। তাহলে এখানে আমাদের লার্নিং পয়েন্ট কি, কোনো পেশেন্ট যদি ক্রোনস ডিজিজের সাথে থাকে, এর সাথে যদি পেরিয়ানাল কোনো স্কিন রিলেশন থাকে, পেরিয়ানাল ডিজিজ থাকে, সেটা হতে পারে অ্যাবসেস বা ফিস্টুলা, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে কি এমআরআই অফ পেলভিস। যেটা ডেভিশনে আছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কি ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। What diagnosis fits best with these clinical features?
A 45-year-old man presented he has a hypertension with his treated with amlodipine. He had mild ankle edema, which had been attributed to the amlodipine. Over the past few months, he had suffered from intermittent epigastric pain, upper gastrointestinal endoscopy revealed enlarged gastric fold in the body and fundus of the stomach, biopsy demonstrated hyperplasia of the gastric pits, gland atrophy, and increase in mucosal thickness. আর important হচ্ছে কি serum albumin was reduced. আর আমরা গ্যাস্ট্রোল ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে এটা একটা টিপিক্যাল এন্ডোস্কোপিক ফাইন্ডিংস অফ মেনিট্রিয়াস ডিজিজ। কি কি থাকবে? গ্যাস্ট্রিক ফোল্ড গুলা এনলার্জ থাকবে, এর সাথে হাইপারপ্লেসিয়া অফ গ্যাস্ট্রিক পিটস, অ্যাট্রফি এন্ড মিউকোসাল থিকনেসটা বেশি থাকবে। মেনিট্রিয়াস ডিজিজ গুলা মেইনলি প্রেজেন্ট করে একটা হচ্ছে প্রোটিন লজিং ইন্টারপ্যাথি প্রেজেন্ট করতে পারে। এর ফলে পেশেন্টের কি থাকে অ্যালবুমিনটা কম থাকে এবং অ্যাঙ্কেল ইডিমা থাকে। আর এন্ডোস্কোপি করলে কি পাবে? গ্যাস্ট্রিক ফোল্ড গুলা এনলার্জ থাকে আর গ্যাস্ট্রিক পিট গুলা হাইপারপ্লেসিয়া থাকে। তাহলে এই ফাইন্ডিংস হচ্ছে টিপিক্যাল কুইশন ফাইন্ডিংস, মেনিট্রিয়াস ডিজিজের ফাইন্ডিংস। তাহলে এই অ্যান্সার কি হবে? মেনিট্রিয়াস ডিজিজ। Another question, 24-year-old woman presented emergency with infection with acute vomiting. Her symptoms began about 3 to 4 hours after attending an afternoon meeting. Team cakes were served during the tea break. তাহলে একটা পেশেন্ট খাওয়া 3 থেকে 4 ঘন্টা পরে প্রেজেন্ট করছে অ্যাকিউট ভমিটিং নিয়ে। আর কি খাইছে এই সময়? ক্রিম কেক খাইছে। তাহলে এক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে? একটু আগে আমি ডিসকাস করলাম। 6 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করছে তাহলে ডিফারেন্সিয়াল হচ্ছে ব্যাসিলাস, স্টেফিলোকক্কাস আর এখান দিয়ে অনেক ক্লোস্ট্রিডিয়াম পারফিউমজাস। তাহলে স্টেফিলোকক্কাস আর ব্যাসিলাস এর মধ্যে কোনটা হতে পারে এখানে? ক্রিম কেক খাওয়ার হিস্ট্রি আছে আর অ্যাকিউট ভমিটিং হিস্ট্রি আছে। আমরা লাস্ট কোশ্চেন ডিসকাস করছি। তাহলে এক্ষেত্রে ডায়াগনোস হবে স্টেফিলোকক্কাস অরিয়াস। কোনো পেশেন্টের যদি আমি বলছিলাম কি লেস দেন 6 আওয়ার ডিউরেশন লেস দেন 6 আওয়ার আর হচ্ছে ভমিটিংটা প্রিডমিনেন্ট আর ফুড হিস্ট্রির মধ্যে থাকবে হচ্ছে ডেইরি প্রোডাক্ট অথবা চিজ, মিট বা সালাদ। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে লাগবে। এই তিনটা যদি কম্বিনেশন থাকে তাহলে আমাদের মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস। Next question, which of our clinical features would fit best with severe ulcerative colitis? তাহলে আমরা আইবিডি ক্লাসে পড়ছি সিভিয়ার আলসারেটিক কোলাইটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলা হয় ফুলার উইচ ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে? একটা সিমটমস আছে, দুইটা সাইন আছে আর দুইটা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস আছে। সিমটমসের মধ্যে কি? মোর দেন অর ইকুয়াল 8 বাওয়েল মুভমেন্ট পার ডে। সাইন দুইটার মধ্যে কি আছে? একটা হচ্ছে টেম্পারেচার মোর দেন অর ইকুয়াল 37.8 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে হার্ট রেট মোর দেন অর ইকুয়াল 90 বিট পার মিনিট, হিমোগ্লোবিন less than 10 গ্রাম পার ডেসিলিটার, আর ইএসআর মোর দেন 30 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। তাহলে এই পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে এই যে বাউল ফ্রিকোয়েন্সিটা 8/8 এর বেশি, এর সাথে যে কোনো একটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিভিয়ার অ্যাকিউট সিভিয়ার আলসারেটিক কোলাইটিস। তাহলে আমরা অপশনগুলো দেখি। অ্যালবুমিন, তাহলে অ্যালবুমিন আমাদের পাঁচটার মধ্যে নাই। বাউল ওপেনিং 8 টাইমস পার ডে, তাহলে এটা হচ্ছে 6 বারের বেশি, তাহলে এটা একটা ক্রাইটেরিয়ার সাথে মিলে।
হার্ট রেট আমরা বলছিলাম কত, 90 বা 90 বেশি হলে সেটা অ্যাকুটালসারি পোলারিসি ফিচার। এখানে হার্ট আছে 88 বিটস পাবে, তাহলে এটা অ্যান্সার না। টেস্টোস্টেরনের সাথে কোনো রিলেশন নেই, ট্রান্সভার্স কোলন ডায়ামিটারের সাথে কোনো রিলেশন নেই। তাহলে টু দা উইথ ক্রাইটেরিয়ার যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট মুখস্থ থাকা লাগবে। একটা সিমটমস, দুইটা সাইন, আর দুইটা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস। Next question is, which of the following additional features on blood testing would most suggest that acute pancreatitis was severe? তাহলে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর একটা ডায়াগনস্টিক আছে গ্লাসগো কোমা স্কেল, গ্লাসগো স্কেল, এই গ্লাসগো স্কেলিং সিস্টেম। তাহলে গ্লাসগো স্কেলিং সিস্টেমের মধ্যে আমরা কি কি আছে, আমরা নিউমোনিক করছিলাম প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস। এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন লেস দেন 8 কিলো প্যাসকেল। এটা হচ্ছে এজ মোর দেন 55 ইয়ার্স। এটা হচ্ছে নিউট্রোফিল কাউন্ট বা ডাব্লিউসি কাউন্ট মোর দেন 15K per cubic centimeter। এটা হচ্ছে ক্যালসিয়াম লেস দেন 2 মিলিমোল পার লিটার। আর হচ্ছে রেনাল ফাংশন, এটা হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন দেখি মোর দেন 60 মিলিমোল পার লিটার। এটা হচ্ছে এনজাইম, এনজাইম মধ্যে দুইটা দেখি, একটা হচ্ছে এলডিএস মোর দেন 600, আর একটা হচ্ছে এএলটি মোর দেন 200। আর এফ হচ্ছে অ্যালবুমিন লেস দেন 32 গ্রাম পার লিটার। আর এস হচ্ছে সুগার, এতে ব্লাড গ্লুকোজ মোর দেন 10 মিলিমোল পার লিটার। তাহলে প্যানক্রিয়াস দিয়ে আমরা মনে রাখি কি গ্লাসগো স্কোরিং। তাহলে পয়েন্টগুলো আমাদের সবগুলো মুখস্থ থাকা লাগবে। তাহলে এটার সাথে মিলাই যদি দেখি, তাহলে পার্শিয়াল প্রেসার অক্সিজেন কত আছে, 6.5 কিলো প্যাসকেল। তাহলে এটা কত আছে, লেস দেন 8 আছে। তাহলে দিস ওয়ান ইজ সাজেস্টিভ অফ সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। অ্যালবুমিন কত আছে, 33। আমরা বলছিলাম কত, অ্যালবুমিন যদি 32 কম থাকে তাহলে সেটা সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের একটা ফিচার। তাহলে এখানে আছে 33, সো এটা অপশন অ্যান্সার হবে না। এলডিএস কত বেশি থাকা লাগবে বলছিলাম, মোর দ্যান 600 ইউনিট পার লিটার। এখানে আছে কত, 340। ইউরিয়া বলছিলাম কত, মোর দ্যান 60। আর ডাব্লিউসি কত, মোর দ্যান 15K। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, পার্শিয়াল প্রেসার অক্সিজেন 6.5 কিলো প্যাসকেল। তাহলে প্যানক্রিয়াস দিয়ে আমরা যে স্কোরিংটা মনে রাখছিলাম, এই স্কোরিং পয়েন্টগুলো মুখস্থ থাকা লাগবে। ডেভিশনের বক্স আছে, বক্সটা দেখে মুখস্থ করে ফেলতে হবে। এই কোশ্চেনটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানার জন্য দিয়েছিলাম। হেপাটাইটিস সি ভাইরাস থেকে আমি একটু ড্রাগ ইউজ করি, রিভাব্রিন। এটা একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। জাস্ট এইটুকু মনে রাখলে হবে, এটা সবটার মতো বেশি। তাহলে রিভাব্রিন সাইড ইফেক্ট কি, হিমোলাইটিক অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিস জন্ডিস? অপশনের মধ্যে আছে ইথানল, ফ্লুক্লোক্সিটিন, কলিস্টোন, প্যারাসিটামল এন্ড নেটাইন। তাহলে আমরা দেখি পেশেন্ট হিস্ট্রিতে কি বলছে। 35 year old man was referred to the liver clinic by his general practitioner. He had a background of epilepsy, that epilepsy diagnosed patient, and was managed with Napain. He has recently been taking oral flucloxacillin. দুইটা ড্রাগ হিস্ট্রি পাইলাম আমরা। He occasionally drank alcohol and has also been taking paracetamol for pain relief after his leg injury. তাহলে পেশেন্টের কি কি ড্রাগ হিস্ট্রি পেলাম, একটা ফিনাইটয়িন, প্যারাসিটামল, একটা আছে অ্যালকোহল, আর একটা আছে ফ্লুক্লোক্সাসিলিন। Examination abdominal non-tender liver function test demonstrated my markedly raised bilirubin with an ALP of 440. GGT was also raised, while ALT and AST were not, or only just above the normal range. তাহলে পেশেন্টে কি আছে, ALP and CGT বেশি আছে। আমরা বলছিলাম ALP GGT বেশি, তো এটাকে কি বলা হয়, অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক প্যাটার্ন, অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে এখানে যে অপশনগুলো আমরা দেখি, একটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল আমরা বলছিলাম এটা কি ধরনের জন্ডিস করে, হেপাটাইটিস। মানে প্যারাসিটামলের ক্ষেত্রে মেইনলি বাড়বে কি, ALT বাড়বে, AST বাড়বে। কিন্তু এখানে বলা হয়েছে কি ALT এসে জাস্ট অ্যাবভ নর্মাল, মোস্টলি বাড়ছে কোনটা, ALP আর GGT। তাহলে এটা অ্যান্সার না। ফিনাইটাইন আমরা বলছিলাম কি,
কিছু ড্রাগ আছে যেগুলো অনলি সিজিটি বাড়ায়, গামা গ্লুটামেট ট্রান্সফারেজ। এর মধ্যে আমরা বলছিলাম কি অ্যান্টি এপিলেপটিক যে ড্রাগগুলো আছে ফিনাইটাইন, কার্বাইজেপিন, তারপর হচ্ছে বালজিস্টেট, এগুলো কি করে শুধুমাত্র জিজিটি বাড়ায়। অ্যানাদার কল হচ্ছে ইথানল বা অ্যালকোহল, এটা কি করে অনলি জিজিটি বাড়ায়। বডি স্টোনের সাথে ইউজুয়ালি লিভার খুব বেশি অ্যাবনর্মালিটি হয় না, হইলে ইউজুয়ালি ভ্যালিডিক প্যাটার্ন হতে পারে। তাহলে এএলপি জিজিটি দুইটাই বাড়ায়, এখানে একমাত্র অপশন আছে ফ্লুক্লোসাফিন। তাহলে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো অবস্ট্রাকটিভ প্যাটার্ন জন্ডিস করতে পারে। এর মধ্যে একটা হচ্ছে ফ্লুক্লোসাসিলিন, আর একটা হচ্ছে কোএমজিক্লাব। কোএমজিক্লাব ডেভিডসনের হেপাটোলজি লাস্টের একটা বক্স আছে ড্রাগ ইনডিউস অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, বক্সটা মুখস্থ থাকা লাগবে। তাহলে অবস্ট্রাকটিভ প্যাটার্ন জন্ডিস করে কোন কোন ড্রাগ, আমরা একটা পাইলাম ফ্লুক্লোসাসিলিন এবং মোস্ট কোন হচ্ছে কোএমজিক্লাব। আর অ্যালকোহল, ফিনাইটাইন, কালমিজাপিন, বারবিচুরেট, তারপর আছে গ্লিসোফুলভিন, এরপরে আছে আইসোটেনিট্রাইন, এগুলো কি করে শুধুমাত্র জিজিটি বাড়ায়, এগুলোর ক্ষেত্রে এএলপিটা নর্মাল থাকে। তাহলে এখানে অ্যান্সার কি হবে ফ্লুক্লোসাসিলিন। নেক্সট কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর হিস পেশেন্ট। তাহলে কি পেশেন্ট কি নিয়ে আসছে 5 year history of recurrent episodes of blood diarrhea, he had been diagnosed with ulcerative colitis। তাহলে পেশেন্টের 5 বছর ধরে আলসারেটিভ কোলাইটিস আছে। But despite regular treatment with adequate dose of sulfasalazine, he had several exhaustion of his disease, which had required several weeks of corticosteroid to control the flare-up। তাহলে পেশেন্টের সালফাসালাজাইন পাইতেছে, 5 বছর ধরে আলসারেটিভ কোলাইটিস আছে, আর কয়েকবার স্টেরয়েড নেওয়া লাগছে। নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর দিস পেশেন্ট। তাহলে আমরা আইবিটিতে পড়ছি কোন পেশেন্টের যদি আলসারেটিভ কোলাইটিস থাকে বা ক্রোনিটিস থাকে এবং না সরি আলসারেটিভ কোলাইটিস থাকে এবং এটা যদি সালফাসালাজাইনে বা অ্যামিনোস্যালিসিলিক অ্যাসিড রেসপন্স না করে, তাহলে আমাদের নেক্সট ট্রিটমেন্ট হবে হচ্ছে স্টেরয়েড। পেশেন্ট স্টেরয়েড পাইছে তারপর রেসপন্স পাবে না, তাহলে এরপর আমাদের স্টেরয়েড হবে হচ্ছে ইমিউনো মডুলেটর। তাহলে ইমিউনো মডুলেটর থেরাপির মধ্যে একটা হচ্ছে মার্কেপটোকিউ, আর একটা হচ্ছে অ্যাজাথিওপ্রিড। অ্যাজাথিওপ্রিড। তাহলে আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট যদি স্টেরয়েড সালফাসালাজাইন রেসপন্স না করে, তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে কি অ্যাজাথিওপ্রিড। সাইক্লোস্পোরিন আমরা কখন দিই? সাইক্লোস্পোরিন আমরা দিই যদি পেশেন্টের অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস থাকে। অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস নট রেসপন্ডিং টু স্টেরয়েড। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে এরকম কোনো কিছু বলা হয়নি যে তার অ্যাকিউট সিভিয়ার কোনো এপিসোড আছে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ অপশন হবে কি এজাথোপ্রিন। এজাথোপ্রিনের কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা লাগবে। এক নম্বর হচ্ছে এজাথোপ্রিন দেওয়ার আগে আমরা টিপিএমটি লেভেল টেস্ট করবো। টিপিএমটি এনজাইম লেভেল, টিপিএমটি এনজাইম লেভেল যদি কারো কম থাকে সেসব পেশেন্টরা এজাথোপ্রিন টক্সিক ডেভেলপ করতে পারে। আর একটা ইনফরমেশন জানা লাগবে হচ্ছে এজাথোপ্রিনের অ্যাডভার্স ইফেক্ট গুলা। এজাথোপ্রিন একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট আছে, এটা মাইলো সাপ্রেশন করে, মানে ব্লাড সেল কাউন্ট গুলো কমায় দেয়। 2 নম্বর হচ্ছে হেপাটোটক্সিসিটি করে। 3 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করে। 4 নম্বর হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সির মধ্যে কোনটা বেশি করে? একটা হচ্ছে লিম্ফোমা, আর একটা হচ্ছে নন মেলানোমা স্কিন ক্যান্সার। নন মেলানোমা স্কিন ক্যান্সার। তাহলে এই ইনফরমেশন গুলা সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবগুলো টেক্সটে আছে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, which test would provide the earliest diagnosis of hepatitis B infection in this nurse। তাহলে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমাদের কি কি সেরোলজিক্যাল টেস্ট করি এবং কোনটা কখন অ্যাপিয়ার করে এগুলো জানা ইম্পর্টেন্ট। হেপাটাইটিস বি ইনফেকশনের ক্ষেত্রে সব থেকে আগে অ্যাপিয়ার করে হচ্ছে হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন। এরপরে অ্যাপিয়ার করা হচ্ছে হেপাটাইটিস অ্যান্টি হেপাটাইটিস বি
কোর ইমিউনোগ্লোবুলিন কে, তারপরে অ্যাপিয়ার করে ইমিউনোগ্লোবুলিন জি, এবং লাস্টে অ্যাপিয়ার করে এন্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি। তাহলে আর্লিয়েস্ট সেরোলজিক্যাল মার্কার কি হবে? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি। কোনো পেশেন্টের যদি হেপাটাইটিস বি আমরা সাসপেক্ট করি এবং অ্যাপিয়ার হেপাটাইটিস বি হয়, তাহলে সেক্ষেত্রে সবার আগে অ্যাপিয়ার করবে কোনটা ব্লাডে? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি। সেই পেশেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট which will provide the earliest diagnosis. Answer কি হবে? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি। সেই তো আজকের আসলে ক্লাস কোশ্চেন ছিল। কোশ্চেন যেগুলো আমরা আজকে ডিসকাস করছি সবগুলা কোশ্চেনই মানে ডেভিডসনের রিলেটেড চ্যাপ্টার থেকে দেওয়া। যে কোশ্চেন গুলো ডেভিডসনের নাই সেগুলো কোনোটাই দেওয়া হয়নি। এই কোশ্চেন গুলো প্রত্যেকটা টপিক দিয়ে আপনি ডেভিডসনে পাবেন, তো ডেভিডসন থেকে টপিক গুলো করে নেবেন, তাহলে প্রত্যেকটা কোশ্চেনই ইউসিপিএস বা অন্যান্য পরিবেশন পরীক্ষায় আসার মতো। এখান থেকে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে এখন বলতে পারেন, অথবা গ্রুপে কমেন্ট করে জানাবেন। কনফিউশন হলে গ্রুপে জানালে আমরা এটা আবার ডিসকাস করবো, যেগুলোতে কনফিউশন আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। হেপাটাইটিস বি এর কিছু কোশ্চেন রিপিটিশন। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা যদি ইন শর্ট মনে রাখার চেষ্টা করি, আমরা বললাম কি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ফার্স্ট কি আসবে? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। তাহলে এই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা ইউজুয়ালি 6 মাসের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে। যদি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন মোর দ্যান 6 মান্থস পারসিস্ট করে, তখন আমরা বলি কি ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস। 2 নম্বর পয়েন্ট, আমরা বললাম কি হেপাটাইটিস বি ক্ষেত্রে ফার্স্ট অ্যাপিয়ার করবে কি অ্যান্টি হেপাটাইটিস বি কোর ইমিউনোগ্লোবুলিন এম, মনে থাকে কোর আইজিএম। কোর আইজিএমটা অ্যাপিয়ার করে কখন? অ্যাকিউট স্টেজে। আর ক্রনিক স্টেজে অ্যাপিয়ার করে কোনটা? অ্যান্টি হেপাটাইটিস বি কোর আইজিজি। তাহলে আমরা যদি কোন পেশেন্টের পাই বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তাহলে আমরা ফার্স্টে কি দেবো? ডুরেশন দেবো 6 মাসের বেশি না কম। 6 মাসের কম হলে একটু, 6 মাসের বেশি হলে ক্রনিক। এখন মনে করেন ডুরেশন দেওয়া নেই, বি সার্টিফিকেট পজিটিভ আছে, এর সাথে আছে হেপাটাইটিস বি কোর আইজিএম পজিটিভ। আমি বললাম কি আইজিএম কোথায় থাকে? অ্যাকিউটে। তাহলে এটা কি হবে? অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। আর সার্ফেস অ্যান্টিজেন পজিটিভ আছে, এর সাথে কোর আইজি জি পজিটিভ আছে, তাহলে এটা কি হবে? অ্যাকিউট না ক্রনিক? এটা হবে হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস। এটুকু বোঝা গেছে? জি ভাই। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আমরা ফার্দার আগাবো, না হলে সামনে গেলে লাভ নেই। এতটুকু ঠিক আছে। হ্যালো, ওকে। তাহলে বি সার্ফেস অ্যান্টিজেন পজিটিভ মানে পেশেন্টের একটা বি ভাইরাস ইনফেকশন আছে, আইজিএম পজিটিভ মানে অ্যাকিউট ইনফেকশন, আইজিজি মানে ক্রনিক ইনফেকশন। এখন পেশেন্টের বি সার্ফেস অ্যান্টিজেন যখন বি ভাইরাসটা রিজলভ হয়ে যাবে বা পেশেন্টের রিকভারি হয়ে যাবে, তখন কি হবে? পেশেন্টের অ্যান্টি হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে। অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে কখন? যখন সার্ফেস অ্যান্টিজেনটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে কোর আইজিজি যেটা, এটা পেশেন্টের পারসিস্ট করে, লাইফ লং পারসিস্ট করতে পারে।
তাহলে যদি কোনো পেশেন্টের বি সার্ফেস অ্যান্টিবডি থাকে এর সাথে কোর আইজিজি পজিটিভ থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে কি পেশেন্টের রিকভারি হয়েছে আফটার এন ইনফেকশন। হেলদি ক্যারিয়ার মানে পেশেন্টের একটা ইনফেকশন ছিল যেখানে প্রথমে সার্ফেস অ্যান্টিজেন এবং কোর আইজিএম অ্যাপিয়ার করছিল, এরপরে কোর আইজিজি অ্যাপিয়ার করছে, সার্ফেস অ্যান্টিজেনটা চলে যাওয়ার পরে অ্যান্টি সার্ফেস অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। তাহলে অ্যান্টি হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিবডি সাথে কোর আইজিজি এই দুটো যদি পজিটিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে কি পেশেন্টের আগে একটা ইনফেকশন ছিল সেটা এখন রিকভারি হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে? জি সারফেস অ্যান্টিজেনের সাথে যদি আইজিজি পজিটিভ থাকে তার মানে ক্রনিক ইনফেকশন, আর সারফেস অ্যান্টিবডি যদি অ্যাপিয়ার করে তার মানে রিকভারি হয়েছে, সেটা হচ্ছে ইনফেকশন থেকে রিকভারি হয়েছে। এটা বোঝা গেছে? আর একটা সিনারি হতে পারে কি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি এটা পজিটিভ, কিন্তু হেপাটাইটিস বি কোর আইজিজি নেগেটিভ। এটা কখন হয়? যদি কোনো পেশেন্ট ভ্যাকসিনেশন পায়। কোনো পেশেন্টে যদি ইনফেকশন না থাকে তাহলে তার তো কোর অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করবে না, কোর অ্যান্টিবডিটা নেগেটিভ থাকবে। কিন্তু সে যদি লোকাল ভ্যাকসিনেশন পায় তাহলে কি হবে, অ্যান্টিহেপাটাইটিস বি অ্যান্টিবডি তার থাকবে। তাহলে অ্যান্টিবডি আছে, কোর অ্যান্টিবডি নেই, মানে তার কোনো ইনফেকশন হয় না, তার যে অ্যান্টিবডিটা আছে এটা ভ্যাকসিনেশনের মাধ্যমে এসে পাইছে। আর যদি কোর অ্যান্টিবডি থাকে তার মানে ইনফেকশনের পর রিকভারি হয়েছে। ইনফেকশন ছিল আগে। এই চারটা পয়েন্ট বোঝা গেছে? জি না বোঝা গেলে আবার ডিসকাস করবো না, না সমস্যা নেই। বুঝে গেছে। হ্যালো, জি ভাইয়া বোঝা গেছে। কথা মনে শোনা যাচ্ছে না নাকি? ওকে, এই চারটা পয়েন্টের পরের পয়েন্ট যেটা হচ্ছে আমরা বললাম কি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এটা ডিসঅ্যাপিয়ার করার পরে কি অ্যাপিয়ার করবে, অ্যান্টি হেপাটাইটিস বি কি মনে করবেন এম সারফেস অ্যান্টিবডি। এই সারফেস অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার করা এবং সারফেস অ্যান্টিবডি অ্যাপিয়ারেন্স করা এর মাঝখানে একটা পিরিয়ড থাকে, এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডে কি পজিটিভ পাবো আমরা, বি কোর ইমিউনোগ্লোবিন এম, এই সময়টাতে আইজিএমটা পজিটিভ থাকে। তাহলে আমরা যদি কোনো পেশেন্টে দেখি সার্ফেস অ্যান্টিজেন নেগেটিভ, সার্ফেস অ্যান্টিবডিও নাই, শুধু কোর অ্যান্টিবডি আছে, তো সেটাকে বলা হয় কি উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড। এই জন্য অ্যাকুট হেপাটাইটিস বির ক্ষেত্রে বলা হয় কি কোর অ্যান্টিবডি একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। এবার আসে নেক্সট কোশ্চেন আর লাস্ট যেটা হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। আমরা কালকে হেপাটোলজি থার্ড ক্লাস নিব, এটা যদি পালন করতে পারেন ওখানে আমরা ডিসকাস করবো। এই যে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন এখান থেকে আসে হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন। ইউজুয়ালি কোর অ্যান্টিজেন যেটা লিভারে পাওয়া যায় এটা ব্লাডে থাকে না, ব্লাডে আমরা কোনটা মেজার করি, ই অ্যান্টিজেন মেজার করি। যদি কোনো পেশেন্টের ভাইরাল ইনফেকশন বেশি হয় সেই পেশেন্টগুলো কি হয়, ই অ্যান্টিজেনটা পজিটিভ থাকে। ই অ্যান্টিজেন পজিটিভ মানে এটা ইন্ডিকেট করে পেশেন্টের ভাইরাল ইনফেকশন হতেছে। এই পেশেন্টগুলো কি হয়, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ যদি আমরা মেজার করি তাহলে ডিএনএটা অনেক বেশি পাবো যেহেতু অ্যাক্টিভ ইনফেকশন হচ্ছে। কিছু কিছু পেশেন্টের ক্রিকোর নামক একটা প্রোটিন থাকে, ক্রিকোর মিউটেশন হয়। ক্রিকোর মিউটেশনের ক্ষেত্রে সমস্যা কি, এই যে কোর অ্যান্টিজেন থেকে যে ই অ্যান্টিজেনটা আসতেছিল ই অ্যান্টিজেনটা সিক্রেশন হয় না, ফলে আমরা যখন ব্লাডে ই অ্যান্টিজেন মেজার করবো সেটা নেগেটিভ পাবো। তাহলে আমরা বলছিলাম কি ই অ্যান্টিজেন পজিটিভ থাকবে, বি ভাইরাস ডিএন লোড বেশি থাকবে, এটা কোথায়, যদি অ্যাক্টিভ ভাইরাল ইনফেকশন হয়। এখন আপনি কোন একটা পেশেন্টের ই অ্যান্টিজেন করে দেখাচ্ছে নেগেটিভ কিন্তু বি ভাইরাস ডিএনএ দেখাচ্ছে অনেক বেশি, তাহলে এটা ইন্ডিকেট করে কি পেশেন্টের একটা ক্রিকোর মিউটেশন আছে যেটা কারণে ই অ্যান্টিজেনটা ব্লাড আসছে না এবং আমরা নেগেটিভ পাইতেছি, কিন্তু ডিএনএ তুলনায় বেশি দেখাচ্ছে। এটাকে বলে ক্রিকোর মিউটেশন।
তাহলে এই 4টা আর একটা এই 5টা সিনারিও পরীক্ষা মেইনলি আসে। যে আমরা আজকে একটা বক্স শেয়ার করছি, অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এখানে কি থাকবে? সারফেস অ্যান্টিজেন পজিটিভ, আইজিএম পজিটিভ, কোর অ্যান্টিবডি। ক্রনিকের ক্ষেত্রে সারফেস অ্যান্টিজেন মোর দ্যান 6 মান্থ পজিটিভ থাকবে আর কোর আইজিজি পজিটিভ থাকবে। আর উইন্ডো পিরিয়ডে কি হবে? আইজিএম পজিটিভ থাকবে, সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, সারফেস অ্যান্টিবডিও নেগেটিভ থাকবে। পরীক্ষা যেটা ছিল ইমিউন উইদাউট ইনফেকশন, মানে ভ্যাকসিনেশন যেসব পেশেন্ট তাদের শুধু সারফেস অ্যান্টিবডিটা পজিটিভ, বাকি সব কিছু নেগেটিভ। আর আগে একটা ইনফেকশন থাকলে যদি সেখান থেকে রিকভারি হয়, তাহলে রিকভারির জন্য বি সারফেস অ্যান্টিবডি পজিটিভ থাকবে, আর ইনফেকশনের প্রুফ হিসাবে থাকবে কি? কোর আইজিজি পজিটিভ। আর ক্রিটিক্যাল মিউটেশনে কি হবে? কোর অ্যান্টিজেন থেকে ই অ্যান্টিজেনটা রিলিজ হতে পারছে না, এই কারণে ই অ্যান্টিজেন নেগেটিভ, কিন্তু ভাইরাল লোড বা ডিএনএর লেভেলটা অনেক বেশি থাকবে। এই পরীক্ষা হচ্ছে এই 5টা সিনারিও পরীক্ষায় মেইনলি আসে। কি বুঝা গেছে এগুলা? জি ভাইয়া বোঝা গেছে। ওকে। আর কালকে আমরা এটা বলেছি, আমাদের কালকে থার্ড ক্লাস করবো, এটাতে শুধু ভাইরাল হেপাটাইটিস আমরা ডিসকাস করবো। ওখানে আরো কিছু পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর লেকচার আমাদের নোট যেটা আছে ওইটা কালকে হয়তো আপলোড দিব, ওইটা দেখলেও আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।